তাহলে ভেক্টর গাইডলাইনগুলো দেখেন, যেমন সাধারণত আমাদের শাটারস্টকে বা পিএনজি ট্রির ক্ষেত্রে যেমনটা ছিল এখানে কিন্তু তুলনামূলক একটু আলাদা। এখানে আপনি যখন ভেক্টর ফাইল সাবমিট করবেন, এখানে দেখেন টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে আপনাকে সাবমিট করতে হবে সিসি তে, অর্থাৎ ওই যে CS10 বা CS6 এরকম কিন্তু তারা বলেনি। তাদের এখানে বলা হয়েছে যে ইপিএস ফাইলটাকে আপনাকে ভেক্টরে সাবমিট করতে হবে ইন সিসি, অর্থাৎ সিসি ভার্সনে আপনাকে আপনার ফাইল সাবমিট করতে হবে সিসি ভার্সনে, ভেক্টর ফাইল যখন আপনারা সাবমিট করবেন। এরপরে আসে হচ্ছে সাইজ, আপনার ফাইলের সাইজ সর্বোচ্চ 80 মেগাবাইট পর্যন্ত হতে পারবে ভেক্টর ফাইলের ক্ষেত্রে। কালার মোড আপনাকে 8GB তে দিতে হবে, আপনি এটা যে কোনো ফরম্যাটই হোক না কেন, আপনার যে কোনো প্রিন্ট ডিজাইন বা অন্য যা কিছুই হোক না কেন, এটা আপনার হবে 8GB মোডে। এখানকার যেটা আছে 8GB মোডে সর্বোচ্চ ফাইল হবে 80 মেগাবাইট। লাইভ ট্রেসিং এটাও পিএনজি ট্রির ক্ষেত্রে বলছিলাম, ঠিক সিমিলার। যেগুলো হচ্ছে ইলাস্ট্রেশন জাতীয় কাজ যেমন হতে পারে একটা পাখি বা এগুলো, সাধারণত এগুলো কি করা হয়, প্যান টুল দিয়ে উপরে আপনার পাত করে, ওকে ঠিক আছে, প্যান টুল দিয়ে পাত করে উপরে সাধারণত লাইভ ট্রেসিংটা আপনার করা হয়ে থাকে। এটার ক্ষেত্রে মূলত এখানে খুব ক্লিয়ারলি ভাবে বলে দেওয়া হয়েছে, যদি আপনি কোনো কিছু থেকে লাইভ ট্রেসিং করেন, অর্থাৎ অরিজিনাল ইমেজ, দ্য অথর মাস্ট ওন রাইট টু দ্য অরিজিনাল ইমেজ, অর্থাৎ অরিজিনাল যে ইমেজটা আছে সেটার ক্ষেত্রে অথর হতে হবে। আপনি যে কোনো ইমেজ গুগল থেকে ডাউনলোড করে এই ধরনের লাইভ ট্রেসিং এর কাজগুলো করতে পারবেন না। তারপরে অর্গানাইজ লেয়ার, আপনাকে এখানেও বলা হচ্ছে যে আপনার ফাইলের ক্ষেত্রে লেয়ারগুলো অর্গানাইজ থাকতে হবে এবং লেয়ারগুলোর নাম করে দিতে হবে, নাম করা থাকবে এবং হচ্ছে যেটা কারেক্টলি সঠিকভাবে ইংরেজিতে আপনার যেন লেখা হয়ে থাকে। এই যে লিখেছে মাস্ট বি রাইটেন কারেক্টলি ইন ইংলিশ, ইংরেজিতে যেন সঠিকভাবে আপনার এটা লিখতে হয়। এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও কিন্তু লেয়ারগুলো সাজানোর কথা বলা হয়েছে, যা আমরা লেয়ার সাজানো পিএনজি ট্রির ক্ষেত্রেও যেভাবে লেয়ারগুলো সাজাইতাম ঠিক সেভাবে আপনি বানানগুলো ঠিক করে লেয়ারগুলো সাজালে কোনো সমস্যা নেই। ফন্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ফন্টের ক্ষেত্রে আপনাকে সাধারণত অল কমার্শিয়াল ফন্ট, অর্থাৎ ব্যবসায়িক যে ফন্টগুলো, অর্থাৎ মনসেরাট, ল্যাটো, আমরা ওপেন সেন্স যে ফন্টগুলো ব্যবহার করি সেগুলো আপনাকে ব্যবহার করার কথা বলা হয়েছে। তবে যদি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যদি অন্য কোনো ফন্ট ব্যবহার করেন বা প্রিমিয়াম ফন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এটাকে আউটলাইন করে দিতে পারেন। যেমন দা ফন্টস ক্যান অনলি বি আউটলাইন ইন দা ফ্লোয়িং সার্কামস্টেন্স, এই কারণগুলোর কারণে আপনি ফন্টগুলো আউটলাইন করতে পারেন। এখানে মেইনলি যে বিষয়টা আসতেছে, কোনো একটা নির্দিষ্ট টেক্সট হতে পারে যেটা সবার ক্ষেত্রে সাপোর্ট করবে, নির্দিষ্ট কোনো ফন্ট হতে পারে, আবার ওই ডিজাইনটা আপনার এই ডিজাইনের মধ্যে প্রযোজ্য। এই ধরনের কাজগুলো আপনি আউটলাইন করে দিতে পারেন। আর বাকিবাদ যে আছে, যেমন শাটার স্টকের ক্ষেত্রে ফন্ট আউটলাইন করে দিতে হয়, ফ্রিপিকের ক্ষেত্রে কিন্তু আউটলাইন করতে হয় না। ফ্রিপিকের ক্ষেত্রে টেক্সটগুলো আউটলাইন করতে হয় না, কিন্তু আপনি এমন টেক্সট ব্যবহার করছেন যেটা আপনার ডিজাইন হিসেবে উল্লেখযোগ্য হিসেবে আসতেছে, এডিটের প্রয়োজন নেই এবং সেটা প্রিমিয়াম এমনটা হলে এগুলোর ক্ষেত্রে আউটলাইন করতে হবে আপনাকে। এটা হচ্ছে তাদের গাইডলাইন। তারপর আসি এখানে রিজেকশনের ক্ষেত্রে এখানে আপনার পূর্বে থেকে কোনো ডিজাইন রিজেক্ট করা হয়েছে বা পূর্বে আপনার কোনো ডিজাইন রিজেক্ট করা হয়েছে, এমন ডিজাইন যদি আপনি আবার সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা অ্যাকসেপ্ট করা হবে না। যেমন হচ্ছে ইমেজেস দ্যাট আর রিজেক্টেড, যা আপনার অলরেডি রিজেক্ট করা হয়ে গেছে ইন এ প্রিভিয়াস সিলেকশন, পূর্বে সিলেকশনে যেটা রিজেক্ট করা হয়েছে, উইল নট বি অ্যাকসেপ্টেড, যা আপনার পুনরায় অ্যাকসেপ্ট করা হবে না। তারপরে যেমন এখানে বলা হয়েছে অতীতের ক্ষেত্রে কোনো কিছু ছুটির দিন বা এমন কিছু চলে গেছে সেগুলো আপনার নেওয়া হবে না, যেটা আমাদের পিএনজি টির ক্ষেত্রে দেওয়া ছিল। যেমন এক্সাম্পল স্বরূপ যেমন হ্যালোইনের ইলাস্ট্রেশন, যেটা নভেম্বরের ক্ষেত্রে, এটা উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ এই ধরনের ডিজাইনগুলো আপনার সাধারণত নেওয়া হবে না, যেটা আপনার যে ডিজাইনের টাইমটা চলে গেছে সেটা আপনি আবার দিতে পারবেন না। তারপর হচ্ছে কন্টেন্ট অলরেডি পাবলিশ, যেটা আপনার ইতিমধ্যে যদি আপনি অলরেডি কন্ট্রিবিউটর হয়ে থাকেন, যেটা আপনার পাবলিশ করা হয়ে গেছে, সেই জিনিসগুলো আপনি আবার পাবলিশ করতে পারবেন না। এরপরে দেওয়া আছে টেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমনটা বলা হয়েছিল, আপনার যদি সাধারণত আপনি যাবতীয় টেক্সটগুলো আপনাকে এডিটেবল হতে হবে এবং যেটা ইংরেজিতে হতে হবে, ইন ইংলিশ, যাবতীয় টেক্সটগুলো আপনাকে পারফেক্ট হতে হবে, ইংরেজিতে হতে হবে। তবে এখানে এক্সট্রা ভাবে যদি কোনো নির্দিষ্ট ইভেন্ট হয়, নির্দিষ্ট কোনো ছুটির দিন হয় বা কোনো কান্ট্রিকে টার্গেট করে আপনি যদি তৈরি করেন বা কোনো একটা জাতির কালচারকে টার্গেট করে আপনি ডিজাইন করেন,
সেক্ষেত্রে আপনি আলাদা ফন্ট বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন, কিংবা সাধারণভাবে আপনাকে যাবতীয় জিনিস ইংরেজিতেই ব্যবহার করতে হবে। এরপরে আসে সোশ্যাল মিডিয়ার দিক থেকে। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা যদি দেখি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কিন্তু ফ্রিপিকের আপনার ব্যবহার করা হয়ে থাকে। এখানে এখন আপনি যখন আমরা যেমন বিভিন্ন ধরনের আইকন বা এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করি, এখানে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে ফ্রিপিকের লাস্ট আপডেট 2.6 এর আপডেটে তারা যেটা বলছে যে ডিজাইন দ্য কন্টেন্ট এলিমেন্ট হ্যাভ দ্য অলরেডি পাবলিশড অ্যাট ফ্রিপিক, যে ডিজাইনের কন্টেন্ট বা যে জিনিসগুলো আপনার অলরেডি ফ্রিপিকে পাবলিশ করা হয়ে গেছে, যেগুলো হতে পারে আপনার আইকন জাতীয়, সেই জিনিসগুলো আপনি আবার একবার ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে আছে দেওয়া আছে, আচ্ছা, অথর উইল নট বি অ্যাকসেপ্টেড, যেটা আপনার অলরেডি পাবলিশ করা হয়েছে, এমনকি আলাদা অথর অর্থাৎ অন্যান্য মালিক যারা আছেন আপনারা, যেমন যেটা হচ্ছে বলা যেতে পারে সাব্বির ভাইয়ের ক্ষেত্রে, যেমন উনি কোনো একটা বিষয়, যেমন রিবন ডিজাইনের ক্ষেত্রে উনি আরেকজনেরটা ডাউনলোড করে তিনি এটা নিজের ডিজাইনে ব্যবহার করলেন, এই জাতীয় কাজগুলো করা যাবে না। এটাই মূলত এখানে বলা হচ্ছে আপনার। যদি এখানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া আইকন থেকে আলাদা যে কোনো বিষয়গুলোর ক্ষেত্রে এটা বলা হয়েছে। তারপরে আমরা যদি আসি এখানকার রিপিটেশন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসতেছে, লাস্টে একটু আগে টেক্সটটা পড়তেছিলাম, এখানে ডিজাইনগুলো দেখেন, আপনি কোনো একটা ডিজাইনকে দেখছেন, সেই ডিজাইনটার মতোই তৈরি করছেন, হালকা কিছু পরিবর্তন নিয়ে আসছেন, কিংবা আপনার নিচেরই ডিজাইন হতে পারে যেটাতে আপনি হালকা কোনো শুধুমাত্র পরিবর্তন নিয়ে আসছেন, এগুলোর ক্ষেত্রেও আপনার ডিজাইনটা রিজেক্ট করবে। যেমন এখানে তারা একটা ইমেজ দিয়ে উদাহরণ দিয়ে দিছে, এটা হচ্ছে পূর্বে থেকে একটা ম্যান্ডালা ডিজাইন। দেখেন এখানে ডিজাইনটা আসলে কিন্তু এই ডিজাইনটা আর এটা একই ডিজাইন, শুধুমাত্র এখানে কালার গুলো আর আরো কিছু বিষয়, হালকা কিছু বিষয় আপডেট করা হয়েছে। এমনটা যদি হয় সেক্ষেত্রে আপনার ডিজাইনটা রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে আস্তে আস্তে সিম্পল ডিজাইন আপনার অ্যাপ্রুভ করবে, তবে শর্ত হচ্ছে কি আপনি শুধুমাত্র একটা ছোট্ট একটা ডগের ছবি বা অন্য যে কোনো কিছু আপনি তৈরি করছেন, বা লাভের যে কোনো ছবি তৈরি করছেন, একটা আপনি সাবমিট করতে পারবেন না, এটা আপনাকে সুন্দর করে গ্রুপ আকারে সাজিয়ে দিতে হবে। যেমন এখানে কয়েকটা অ্যানিমেলের ছবি দেওয়া হয়েছে, বা এখানে লাভটাই আপনার বিভিন্নভাবে বিভিন্ন রকম লাভ তৈরি করে দেওয়া হয়েছে, এইভাবে আপনি সাবমিট করতে পারবেন। তবে একটার জন্য হচ্ছে একটা ফাইল, দুটার জন্য দুইটা ফাইল, এভাবে আপনি দিতে পারবেন না। সেটা আপনাকে গ্রুপ ভিত্তিক ছোট ছোট স্মল ডিজাইনগুলো আপনাকে গ্রুপ ভিত্তিক দিতে হবে। তারপর হচ্ছে আপ টু ডেট, ঠিক যেমনটা বলা হচ্ছে এখানে, যেমন হ্যালোইনের বিষয়টা, এটা আপ টু ডেটের মধ্যে সম্পূর্ণ পড়ে না, কেননা প্রত্যেক বছরেই আমাদের হ্যালোইন ব্যাগ আসে, প্রত্যেক বছরেই আমাদের হ্যালোইন ব্যাগ আসে। এখানে এমন ডেটের কথা বলা হচ্ছে যেটা আমাদের ব্যাগ আসবে না, বা এই ধরনের ডিজাইনগুলো আপনি দিতে পারবেন না। যেমন পিস ডে 2015, এই জিনিসগুলো চলে গেছে, এই ডিজাইনগুলো আপনার আর নেওয়া হবে না। কিন্তু হ্যালোইনের ক্ষেত্রে আপনার একটা ব্যাগ আসবে পরবর্তী বছরে, সেক্ষেত্রে হয়তো আপনি সাবমিট করতে পারবেন, শুধুমাত্র সালটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে আপনার নেওয়া হবে না। প্লাগরিজম অ্যান্ড কপিরাইট, প্লাগরিজমের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কপিরাইট এটা বিষয়টাও তেমন কিছু বলার কিছু নেই, অন্যান্য মার্কেট প্লেসগুলোর ক্ষেত্রে যেমন তেমনটাই। এমনকি ফ্রিপিকের ক্ষেত্রে লক্ষ্য করে দেখা গেছে টেক্সটের ক্ষেত্রেও আপনার কপিরাইট ধরা হয়ে থাকে। হয়তো আপনি ডিজাইনটা করছেন, অন্য একটা ডিজাইন থেকে সম্পূর্ণ আপনি টেক্সটগুলো কপি করে আপনার ডিজাইনের মধ্যে দিয়েছেন, সেক্ষেত্রেও আপনার অনেক সময় কপিরাইট ধরা হয়ে থাকে। এই জন্য যখন আপনি ফ্লায়ার কিংবা ব্রোশিওর ডিজাইনগুলো করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও একাধিক ব্রোশিওর থেকেও আপনি টেক্সটগুলো বা ওখানকার যে মেইন টাইটেলগুলো থাকে, হেডলাইন সাব হেডলাইনগুলো থাকে, সেগুলো আপনি সরাসরি কপি না করাটাই ভালো, সরাসরি কপি করা না করাটাই ভালো, এটাকেও আপনি আলাদাভাবে করতে পারেন। এরপর হচ্ছে লোগো, ট্রেডমার্ক, ব্র্যান্ড এবং হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি সরাসরি কোনো কোম্পানির লোগোকে ফোকাস করতে পারবেন না, সরাসরি কোনো কোম্পানির লোগোকে ফোকাস করতে পারবেন না। যেমন হতে পারে অ্যাডোবি, অ্যাপেল, মাইক্রোসফটের এই ধরনের লোগোগুলোকে আপনি সরাসরি ফোকাস করতে পারবেন না, যেটা আপনার ডিজাইনের দিক থেকে। তবে সোশ্যাল মিডিয়া আইকনের ক্ষেত্রে এখানে নেওয়া যায়, যেমন শাটা স্টকের ক্ষেত্রে খুব ঝামেলা করে, তবে সোশ্যাল মিডিয়া আইকনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার ব্যবহার করা যায়, যেটা লাস্টে যেটা লক্ষ্য করে দেখলাম সোশ্যাল মিডিয়া আইকনের ক্ষেত্রে এটা নিচ্ছে। যদি আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন বা এগুলোর ক্ষেত্রে তো আইকন তো ব্যবহার করতে হয়, যেমন ফেসবুক হচ্ছে এটা বা এই দিক থেকে এটা, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে তাও পারেন। এরপরে দেওয়া আছে ফন্টের ক্ষেত্রে আবার, যেটা হচ্ছে অল ফন্ট ইউজ ইন ডিজাইন মাস্ট বি ফ্রি কমার্শিয়াল ইউজ, যেটা আপনার
সম্পূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রে ফ্রি ব্যবহার করা যাবে, সেটা আপনি কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে আরেকটা জিনিস যে আপনি যখন ডিজাইনগুলো করবেন, আপনি যখন এখানে ডিজাইনগুলো করবেন, যেমন আপনার ফ্লায়ার কিংবা ব্রোশিওরের ক্ষেত্রে আপনি আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি শো করাতে পারবেন। আপনার যে ইমেজটা আছে, যেমন শাটার স্টকের ক্ষেত্রে ইমেজটা কিন্তু প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আমরা শো করাতে পারি না। ওখানে আপনাদের যেমন বলছিলাম যে প্যাটার্ন দিয়ে ওখানে পূরণ করে দিতে, যেমন প্যাটার্ন একটা ডিজাইন করে ওখানে প্যাটার্নের কালারটা দিয়ে দিতে, এমনটা বলছিলাম। কিন্তু ফ্রি পিকের ক্ষেত্রে আপনি ইমেজ শো করাতে পারবেন, তবে সেটা কপিরাইট ইমেজ আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে শো করাতে পারবেন। কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনি আপনার প্রিভিউ ইমেজের ক্ষেত্রে পাশে আপনাকে নিজে লিখে দিতে হবে ইমেজ নট ইনক্লুডেড। যেমন এই যে এখানে লিখে দেওয়া আছে ইমেজ নট ইনক্লুডেড, বা এই যে যেমন এটার ক্ষেত্রে লেখা আছে ইমেজ নট ইনক্লুডেড। এটা আমি ফ্রিপিকও সরাসরি সার্চ করে দেখাই দিচ্ছি আপনাদের। যে যে ইমেজগুলোতে আপনার ইমেজ থাকবে, যেমন এটা এই যে উপরে একটা চলে আসছে, যেমন এটা একটা প্রিমিয়াম ডিজাইন, এটাতে ইমেজ আছে, এটার ক্ষেত্রে দেখেন নিচের দিকে লিখে দিছে ইমেজ নট ইনক্লুডেড। এই কথাটাই তারা এখানে বলতেছে। অর্থাৎ আপনার ডিজাইনে যদি ইমেজ থাকতো, সেই ইমেজটা আপনার মেইন ফাইলে তো আপনি ইমেজ রাখতে পারবেন না, ঠিক যেভাবে আমরা অনেকটা পিএনজি ট্রির ক্ষেত্রে ব্যবহার করতাম। আপনি মেইন ফাইলে ইমেজ রাখতে পারবেন না, কিন্তু প্রিভিউ ইমেজে আপনাকে খুব সুন্দর করে ইমেজ নট ইনক্লুডেড এই টেক্সটটা লিখে দিতে হবে, যেমনটা এখানে ফ্লায়ারের এক্সাম্পলের ক্ষেত্রে এখানে লিখে দেওয়া আছে, বা হচ্ছে মিসিং ইমেজেস নট ইনক্লুড, এই ধরনের টেক্সট আপনাকে, আচ্ছা টেক্সট আপনাকে লিখে দিতে হবে। আপনি যদি টেক্সট না লিখেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা তারা রিজেক্ট করবে এই দিক থেকে। তারপরে হচ্ছে আপনার যখন আইকনের ক্ষেত্রেও বলা হচ্ছে কালার, এইগুলো কালার গ্রেডিং এগুলো আপনাকে পারফেক্ট ভাবে করতে হবে। আর এখানে যেমন আছে অর্ডার অ্যান্ড প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনটাও তারা খুব গুরুত্ব সহকারে দেখে আপনি কিভাবে প্রেজেন্টেশন করতেছেন। এটাও মানতে হবে যে ফ্রি পিকের ক্ষেত্রে প্রেজেন্টেশন কপিগুলো তারা ডিজাইনটাকে কপিরাইট হিসেবে ধরে, যে একজন একভাবে প্রেজেন্টেশন করছে, আপনি ওই প্রেজেন্টেশনটা হুবহু কপি করলেন, এই প্রেজেন্টেশনটাও তারা কপি করে। কিন্তু এখানে কপির বিষয়টা এখানে বলা হয়নি। এখানে বলা হচ্ছে কি আপনি যখন প্রেজেন্টেশন করবেন, এই প্রেজেন্টেশনটা যেন দেখতে আপনার সুন্দর লাগে। যেমন এপাশের এই প্রেজেন্টেশনটা দেখেন যে ফুলগুলো কিভাবে প্রেজেন্টেশন করছে, বা এখানকার অ্যালাইন যেমন ডিস্ট্রিবিউশনের কথাটা বলা হয়েছে, যা আপনাকে তারপর সতর্কতার সাথে এটা কোনটার পরে কোনটা থাকবে, সতর্কতার সাথে অর্গানাইজেশনের কথাটা বলা হয়েছে। আর নিচের যে দুটো ডিজাইন এটা কিন্তু আপনার সতর্কতার সঙ্গে অর্গানাইজেশন করা হয়নি, বা কোনটার পরে কোনটা অ্যালাইনমেন্ট ঠিক রাখা হয়নি। এই ধরনের যদি আপনার স্মল ডিজাইন থাকে, স্মল ডিজাইনগুলো আপনাকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে। এটা হচ্ছে সিম্পল ভাবে হচ্ছে আপনার ভেক্টরের গাইডলাইন, ভেক্টরের জন্য হচ্ছে গাইডলাইন। এবার হচ্ছে ফটোশপের জন্য যে গাইডলাইনগুলো দেওয়া আছে, অর্থাৎ ফটোশপের জন্য যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে প্রায় সেম। প্রথমত আসতেছে মকআপের ক্ষেত্রে, বা এদিক থেকে যদি আপনি টেকনিক্যাল যেগুলো গাইডলাইনগুলো আছে, যদি আপনি সিম্পল ভাবে মকআপ জাতীয় ডিজাইনগুলো করেন তাহলে আপনাকে কালার মোড হতে হবে 8 GB। ফটোশপের ক্ষেত্রেও আপনি যদি মকআপ ডিজাইন করেন তাহলেও আপনাকে কালার মোড হতে হবে, সেটার 8 GB কালার মোডে হতে হবে, CMYK কে কালার মোডে হতে হবে না। আচ্ছা আপনার মিনিমাম যদি মকআপের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে, আপনি মকআপের ক্ষেত্রে এটার মিনিমাম সর্বনিম্ন সাইজ হতে পারে 1.5 মেগাবাইট এবং সর্বোচ্চ সাইজ 325 মেগাবাইট হলেও আপনার সেটা নেওয়া হবে আপনার মকআপের ক্ষেত্রে। যেমন মকআপের ক্ষেত্রেও আপনার সাধারণত ইলাস্ট্রেটরের মকআপ গ্রহণযোগ্য ততটা পায় না, ফটোশপের মকআপ গ্রহণযোগ্যতা অনেক বেশি। যারা মকআপ তৈরি করবেন এটা মকআপের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং সেটাও আপনাকে ভার্সন ব্যবহার করতে হবে সিসি, যেমন CS6 আগের ভার্সনগুলো না ব্যবহার করার জন্য তারা বলছে এটা আপনাকে সিসি ভার্সন ব্যবহার করা হয়েছে। এটা প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন 8000 থেকে শুরু করে 8000 হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে 2000 এর নিচে আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন দেওয়া আছে ম্যাক্সিমাম হচ্ছে 8000 এবং মিনিমাম হচ্ছে 2000 পিক্সেল। এরপর হচ্ছে যেমন পিএসডি এর উপরেরটা গেল প্রিভিউ ইমেজের ক্ষেত্রে, আর আপনার যেটা মেইন ফাইল পিএসডি যেটা থাকবে সেটার ক্ষেত্রে আপনার বলা হচ্ছে যে এটা 1000 পিক্সেল হাইট এবং ক্ষেত্রে 5000 পিক্সেল পর্যন্ত আপনি যেতে পারেন। 1000 হাইট অর ওয়াইড আপনি মাস্ট যেটা হচ্ছে 1000 থেকে 5000 পিক্সেল পর্যন্ত করা যেতে পারে। এগুলো হচ্ছে মকআপের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে। এবার অন্য এক ক্ষেত্রে আসি, যেমন প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আপনার এখানে যেমন আপনি মকআপটা যখন ব্যবহার করেন কোনো কিছু ডিজাইন আপনাকে সরাসরি বলে দেওয়ার কথা বলা হচ্ছে,
যেমন এখানে একটা মোবাইল, এখানে কোনো কিছু একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, আপনি সরাসরি এখানে গ্রিন স্ক্রিন বা কোনো একটা কালার দিয়ে দিচ্ছেন, এই ধরনের দিলে কিন্তু আপনার আপলোড নিবে না। কিন্তু সেটা আপনার শাটা স্টকের ক্ষেত্রে কিংবা পিএনজি ট্রির ক্ষেত্রে তারা কিন্তু এভাবেই দিতে বলে, কিন্তু ফ্রি পিকের ক্ষেত্রে কিন্তু এভাবে দিতে বলতেছে না, তারা কোনো একটা ডিজাইন বা সংযুক্ত অ্যাড করে দিতে বলতেছে এগুলোর ক্ষেত্রে। আর এখানে টেক্সটের বিষয়টা একটু আগে যেমনটা আসলাম, যেমন হলিডে, ফেস্টিভ্যাল বা স্পেসিফিক কোনো কান্ট্রি বা এরিয়ার ক্ষেত্রে আপনি সেই হিসাবে ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ এখানেও ইংরেজি করার কথাই ব্যবহার করা হচ্ছে, একই জিনিস। এটা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে। তারপরে লেয়ারের ক্ষেত্রে লেয়ারগুলো আপনাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে বলছে, যেমন দুপাশে দুটো দেখা দিচ্ছে কিভাবে অর্গানাইজ করবেন। যেমন এখানে মোবাইল বা এখানে ফ্রি পিক বা প্রত্যেকটা এখানে এটা হচ্ছে ব্রাইটনেস, যেটাতে আপনি ব্রাইটনেস বাড়িয়েছেন সেটাতে ব্রাইটনেস বা ডিজাইন হেয়ার প্রত্যেকটা খুব সুন্দরভাবে ইংরেজিতে লেয়ার অর্গানাইজের কথাটা বলা হচ্ছে। ঠিক এখানে দেখানো দেওয়া হয়েছে, আপনি এখানে ক্ষেত্রে আপনাকে লেয়ার অর্গানাইজ করতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে কারেন্ট টেকনোলজি, এটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মকআপের ক্ষেত্রে যেটা বলতেছি। কারেন্ট টেকনোলজি অর্থাৎ বর্তমানে যে টেকনোলজি গুলো চলতেছে সেটার উপর যদি মকআপ তৈরি করে থাকেন। এখানে একটা মজার বিষয়, শুরুর দিকে যখন আমি দেখি এখানে দেখতেছি যেমন আইফোন 5 এর ছবি দেওয়া হয়েছে, এটা আবার তারা নিচ্ছে না, আবার ওল্ড একটা টিভি সেটা নিচ্ছে। এটা যদি দেখেন এখানে যেটা আপনার বলা হয়েছে, আপনি মকআপের ক্ষেত্রে আপনাকে আপডেট বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন আইফোনের এখন কত মডেল চলতেছে, যেমন আইফোন 12 চলতেছে, আপনি যদি মকআপ তৈরি করেন সেক্ষেত্রে আইফোন 12 এর মকআপটা আপনাকে দিতে হবে। যেমন আইফোন 5, আইফোন 6, 7 এগুলো ওল্ড ভার্সন হয়ে গেছে, এই জন্য আপনার এখানে আইফোন বা এই ধরনের সিমিলার টেকনোলজির মকআপ গুলো আপনাকে আপডেট গুলো দিতে হবে। আর যদি আপনি ওল্ড ভার্সন দেন সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এপাশে টিভির ক্ষেত্রে যদি আপনার স্পেসিফিক কোনো আগের দিকের ওল্ড ডিভাইস হয়, যে ডিভাইসটা এখন আর তেমন একটা ব্যাগ আসবে না, যেমন এই ধরনের টিভিগুলোর ক্ষেত্রে উদাহরণ দেখা হচ্ছে, এই ধরনের টিভি কিন্তু এখন আর বাজারজাত হয় না, বা এটার যে একটা নতুন একটা ভার্সন আসবে এমনটাও কিন্তু না। এই ধরনের গুলোর ক্ষেত্রে আপনার মকআপ তারা গ্রহণযোগ্য করবে। কিন্তু যেটার আপনার ভার্সন ওয়াইজ আস্তে আস্তে এবং কারেন্টলি ভাবে চলমান আছে, যেটা আইফোনের উদাহরণ দেওয়া হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আপনার সেটা তারা অ্যাকসেপ্ট তারা করবে না। এরপর হচ্ছে এডিটেবল ব্যাকগ্রাউন্ড, আপনি যেগুলো ব্যাকগ্রাউন্ড বা এগুলোর ক্ষেত্রে তৈরি করবেন এটা আপনাকে এডিটেবল হতে হবে। ফন্টের ক্ষেত্রেও ঠিক একই রকম, যারা পিএইচডি ফন্টের ক্ষেত্রে সেটাও এডিটেবল হতে হবে। এবার আসি টেমপ্লেটের ক্ষেত্রে, উপর থেকে যে এই আলোচনা করা হলো সেগুলো হচ্ছে মকআপের ক্ষেত্রে, অর্থাৎ মকআপ যদি তৈরি করতে চান সেটার ক্ষেত্রে। এবার যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে টেমপ্লেটের ক্ষেত্রে, অর্থাৎ যে আমরা বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার তৈরি করতেছি সেটার ক্ষেত্রে তারা যেটা বলতেছে। তাহলে টেমপ্লেটের ক্ষেত্রে আপনাকে কালার মোড সিএমওয়াই কে রাখতে পারবেন। টেমপ্লেটের ক্ষেত্রে কালার মোড হবে সিএমওয়াই কে, ওটাকে আলাদাভাবে আরজিবি রাখতে হবে এমনটা না। তবে যদি সেটা পিএসডি ফাইল হয় আপনি সিএমওয়াই কে রাখতে পারবেন, যার সর্বোচ্চ সাইজ আপনার 250 মেগাবাইট পর্যন্ত হতে পারে। এরপরে ভার্সন, এখানেও আপনাকে ভার্সন ব্যবহার করার কথা বলা হচ্ছে সিসি, অর্থাৎ আমরা যে 2014 সিসি ব্যবহার করতেছি এটাও আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সিসি হতে পারে সেটা আপনার 2020, 21 কিংবা এই ভার্সনগুলো যে কোনো হতে পারে। ঠিক সিমিলার এখানে একটা জিনিস বলা হচ্ছে, আপনি যেমন এখানে A4, A5 এই বিষয়গুলো যেন আপনার প্রেফার সাইজটা ইন্টারন্যাশনাল ব্যবহার করা হয়ে থাকে। আপনি একটা A4 সাইজের ডিজাইন করতেছেন, নির্দিষ্ট কিছু এলাকা আছে যেগুলোতে A4 সাইজটা কম কিংবা বেশি হয়ে থাকে, কিন্তু এই A4 সাইজের জন্য আপনাকে ইন্টারন্যাশনাল A4 এর যে সাইজ সেই সাইজটা আপনাকে ব্যবহার করা বলতেছে। A4 বা A3 এগুলোর ক্ষেত্রে সেটাই ব্যবহার করার কথা বলা হচ্ছে। আর ঠিক আপনার এই প্রিভিউ ইমেজ যেটা আপনি টেমপ্লেটের ক্ষেত্রে ব্যবহার করতেছেন সেটা আপনার সর্বোচ্চ 8000 হতে পারে এবং সর্বনিম্ন 2000 পর্যন্ত ওয়াইডটা হতে পারে, যেটা আপনার প্রিভিউ ইমেজের ক্ষেত্রে। আর প্রিন্টের ক্ষেত্রে যেমন আমরা 300 ব্যবহার করি, যেমন রেজুলেশনের ক্ষেত্রে আমরা প্রিন্টের ক্ষেত্রে সাধারণত 300 ব্যবহার করি, কিন্তু ফ্রিপিকের ক্ষেত্রে আপনি 150 দিলেও আর 150 দিলেও তারা সমস্যা ধরবে না। সর্বনিম্ন আপনি 150 ব্যবহার করতে পারবেন প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে, সর্বোচ্চ আপনাকে 300 পর্যন্ত ব্যবহার করার কথা বলা হচ্ছে, 150 দিলেও তারা সমস্যা নিবে না। এরপরে গুরুত্বপূর্ণ যেমন বিষয় ওই একই রকম আগের মতোই, অর্থাৎ ভেক্টরের যে বিষয়গুলো সেটাই বলছে। আপনি আপনার মেইন ইমেজের ক্ষেত্রে পিএইচডির মধ্যে ইমেজ থাকবে না, আমরা যেভাবে তৈরি করি সেভাবেই, এবং আপনার প্রিভিউ ইমেজের ক্ষেত্রে আপনি ইমেজ রাখতে পারবেন, কিন্তু আপনাকে প্রিভিউ ইমেজের পাশে ইমেজ নট ইনক্লুড এই বিষয়গুলো লিখে দিতে হবে।
আর নিচের যে বিষয়গুলো সেটা আপনার একই রকম বিষয়টা বলা হচ্ছে। এরপর হচ্ছে গ্রাফিক্স এলিমেন্ট। গ্রাফিক্স এলিমেন্ট নিয়ে তেমন কোনোই আমি কাজ দেখাইনি। গ্রাফিক্স এলিমেন্ট নিয়ে যদি কাজ করতে চান, গ্রাফিক্স এলিমেন্ট বলতে যেমন রিবন, এটা হতে পারে আপনার গ্রাফিক্স এলিমেন্ট, যেটা আপনার গ্রাফিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের ছোট ছোট এলিমেন্ট গুলোকে বলা হচ্ছে মূলত একদিক থেকে গ্রাফিক্স এলিমেন্ট। তারপর হচ্ছে এই যে ওয়াটার বা এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার ক্ষেত্রে বলা হচ্ছে গ্রাফিক্স এলিমেন্ট, যেটা গ্রাফিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের। এটা হচ্ছে আপনার রিজেকশনের কিন্তু এগুলো কারণ না, এগুলো হচ্ছে ওদের গাইডলাইন যে কিভাবে আপনি পিএইচডি সাবমিট করবেন বা কিভাবে আপনি ইলাস্ট্রেটর ফাইল সাবমিট করবেন। এবার আসি রিজেকশনের কারণের দিক থেকে। এটা হচ্ছে ডিজাইন, এতক্ষণ যেটা দেখলাম ডিজাইন গাইডলাইন। এবার হচ্ছে রিজন ফর রিজেকশন, অর্থাৎ কি কি কারণে আপনার ফাইলগুলো তারা রিজেক্ট করবে, কি কি কারণে ফাইলগুলো রিজেক্ট করবে। এদের প্রায় 30টার মতো কারণ আছে যে কারণে আপনার ফাইলগুলো রিজেকশন করে থাকে। যেমন এখানে ভেক্টরের জন্য, ফটোশপের জন্য আলাদা আলাদা করে দিছে। ভেক্টর আর ফটোশপের রিজেকশন কারণগুলো একই, শুধু দু একটা আলাদা। তাহলে প্রথমে আমি ভেক্টরের দিকে আসি। এখানে প্রায় ওকে 30টা না 26টা, এখানে তারা 26টা কারণ দেখাইছে যে কারণগুলোর কারণে আপনার ফাইলগুলো তারা ফ্রিপিক মূলত রিজেক্ট করে থাকে। এখানে ক্লিক করলে একটা ডিটেলস চলে আসবে। দেখেন প্রত্যেকটা কারণে আমি এখানে আপনাদের আলোচনা করতেছি। প্রথম হচ্ছে লিমিটেড কমার্শিয়াল ভ্যালু। লিমিটেড কমার্শিয়াল ভ্যালু বলতে এখানে কি বোঝাচ্ছে, আপনি যখন কোনো একটা ডিজাইন তাদের ওখানে সাবমিট করবেন, তারা কিন্তু প্রথমত দেখবে যে ব্যবসায়িক দিক থেকে আপনার এই ফাইলটা দিয়ে তারা লাভবান হতে পারবে কিনা। অর্থাৎ এটাই বলা হচ্ছে লিমিটেড কমার্শিয়াল ভ্যালু। অর্থাৎ আপনি একটা ফ্ল্যাট ডিজাইন তাদের কাছে সাবমিট করলেন, সেই ডিজাইনটা তারা ব্যবসায়িক ক্ষেত্রে কতটা লাভবান হতে পারে, যে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে বর্তমান থেকে, যেমন করোনা নিয়ে এখন আর তেমন কেউ ডিজাইন সাবমিট করতেছে না, করোনা নিয়ে এখন আর ডিজাইন সাবমিট হচ্ছে না। সেই সময় করোনার সময় যদি ডিজাইনটা সাবমিট করা হয় তাহলে বর্তমান সেই সময় সেটা অনেক বেশি ডিজাইনটা আপনার ডাউনলোড হবে। এই বিষয়গুলো অনেক বেশি তারা গুরুত্বপূর্ণ দেয়। অর্থাৎ আপনার যে ফাইল, সেই ফাইলটার কমার্শিয়াল ভ্যালু কতটুকু, মার্কেটের ভ্যালু কতটুকু, এটা তারা যাচাই করবে। যদি আপনার ফাইলটা ভালো থাকে, অর্থাৎ মার্কেটে বিক্রি হতে পারে এমন যদি ফাইল হয় তারা ডাউনলোড তারা রাখবে, এমন যদি ফাইল না হয় তাহলে আপনার ফাইলটা রিজেকশন করবে। এটাকে তারা খুব গুরুত্বপূর্ণ দেয়। এরপরে আসতেছে 2 নাম্বারটা, অ্যাস্থেটিক অ্যান্ড টেকনিক্যাল ইস্যু। প্রায় সবারই এটার কারণে আপনার ফাইল রিজেকশন করা হয়ে থাকে। 2 নম্বর যে কারণটা আছে, প্রায় সবারই কিন্তু এই কারণটার জন্য রিজেকশন করা হয়। যারা অনেক বড় বড় ডিজাইনার তাদেরও কিন্তু এই কারণটার কারণে তারা ফাইল রিজেকশন হয়, প্রায় সবারই। আই থিঙ্ক রাকিবুল ভাই তো মকাবের জন্য হয়েছিল। এই কারণটা প্রায় সবচেয়ে বেশি এই কারণে রিজেকশন করা হয়ে থাকে। এটার বলা হচ্ছে কি, আপনার ডিজাইনটা দেখতে সুন্দর কিনা, কালার ঠিক আছে কিনা, বা এই দিকটার মধ্যে পড়তে এটার মধ্যে কিন্তু পড়তেছে এইটা, যেমন কালার, টাইপোগ্রাফি, অর্থাৎ আপনার টাইটেলটা ঠিক আছে কিনা বা পুরো ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা। এটাই হচ্ছে মূলত আপনার সবচেয়ে বেশি এটার কারণে রিজেক্ট করা হয়ে থাকে। অর্থাৎ আপনার ডিজাইনটা সুন্দর কিনা, ওদের দিক থেকে চয়েসে আসতেছে কিনা, এটার কারণে হচ্ছে এটার কারণেই কিন্তু সবচেয়ে বেশি রিজেকশন ফিকে হয় এটাতে। এরপর আসছে 3 নাম্বারে, সিমিলার সাবমিশন। যদি অলরেডি কোনো সাবমিশন আপনি দিয়ে রাখছেন বা পূর্বে থেকে ওদের কোনো ডিজাইন সাবমিশন অলরেডি করা আছে, এই ধরনের গুলো যদি হয় সেক্ষেত্রে তারা রিজেক্ট করবে না। যদি এমনটাও হয় আপনি কালার চেঞ্জিং করছেন, কালার চেঞ্জিং এর ক্ষেত্রে যেমন উই উইল নট অ্যাকসেপ্ট কালার চেঞ্জ, অর্থাৎ আপনি কালার চেঞ্জ করে অন্য আরেকটা ফাইল সাবমিট করছেন, এমনটা হলেও তারা নিবে না। যদি আপনি কালার চেঞ্জ করে দিতে চান তবে সেটা আপনাকে একটা ফাইলের মধ্যেই করতে হবে। যেমন আমি এখানে বিজনেস কার্ড দিলাম, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। যদি আপনি কালার দিতে চান, যেমন এখানে দ্বারা আসি, আমি একটা প্রিমিয়াম ফাইলের ক্ষেত্রে দিচ্ছি। আপনি কালার ভেরিয়েশন করতে চাচ্ছেন, যেমন আপনাকে এটা একটা কালার ভেরিয়েশন একটা ফাইলের মধ্যেই করতে হবে। আপনি আলাদা করে কালার ভেরিয়েশন করে দুটো ফাইল দিলেন, এমনটা তারা লিখে দিচ্ছে অ্যাকসেপ্ট করবে না। নট অ্যাকসেপ্ট কালার চেঞ্জ বা ভেরিয়েশনের ক্ষেত্রে তারা আলাদা করে ডিজাইন অ্যাকসেপ্ট হবে না। যেমন হতে পারে বিজনেস কার্ড বা লোগো বা এগুলোর ক্ষেত্রে তারা নিবে না, এটাই তারা বলা হচ্ছে। রিসাইকেলিং এলিমেন্ট, আপনার এখানে যে ডিজাইনের ক্ষেত্রে আপনি যে এলিমেন্টগুলো বা যে অবজেক্টগুলো ব্যবহার করছেন, সেই অবজেক্টগুলোই যদি ঘুরায় পেঁচায় আপনি আবার ব্যবহার করেন বা তেমন কোনো আলাদা একটা ফুললি ডিজাইন আসতেছে না, সেটাও ক্ষেত্রেও রিজেক্ট করা হয়ে থাকে।
তবে আপনি এইটার ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে আপনি আপনার এলিমেন্ট গুলো রিসাইক্লিং করে ব্যবহার করতে পারেন, আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি রিসাইক্লিং করে ব্যবহার করতে পারেন, কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ডিজাইন সাবমিট করবেন এমনটা হলে আপনার ওইটা ওই যে সিমিলার সাবমিশন এটার মধ্যে পড়ে যাবে, এটার মধ্যে পড়ে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করা হবে না। এরপর হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন নির্দিষ্ট কিছু রুল আছে, এই কম্পোজিশনের জন্য সাবমিটার এর আগে ফাইল অ্যাপ্রুভ করছে, রিজেক্ট করছে, যেটা হচ্ছে পিক বেস্টে। ডিজাইনেরও কিছু নির্দিষ্ট রুল আছে, যেমন রুলস আছে যে কোনখানে একটা টেক্সট কত বড় হতে পারে, যেমন আপনার ক্ষেত্রে বলছেন বিজনেস কার্ডের ক্ষেত্রে 6 এর নিচে সাইজে না আসার কথা বলা হচ্ছে, ঠিক তেমনই একটা এখানে ফ্রি পিকের ক্ষেত্রে আরো একটা নিয়ম হচ্ছে আপনার, যেটা আপনার হেডিং টেক্সটগুলো যেন 12 সাইজের উপরে না যায়, এরকম একটা রুলস আছে ফ্রি পিকের, ক্লিয়ার বলতে পারতেছি না, আচ্ছা ওটা বাদ দিই যেহেতু ক্লিয়ার আমার স্মরণ আসতেছে না, প্রয়োজন এটা আরেকবার খুঁজে অন্য একটা ক্লাসে বলবো। এখানেও একটা এদের নির্দিষ্ট টেক্সটের একটা সাইজ আছে, যেমন ক্লিয়ার স্মরণ আসতে না, এখানেও টেক্সটের একটা নির্দিষ্ট সাইজ আছে। যেমন গ্রাফিক রিভারের ক্ষেত্রে বলা হয় আপনি ফ্লায়ার হোক, ব্রোশিওর হোক, কিংবা আপনার বিজনেস কার্ড হোক, টেক্সট যেন 6 পিটির নিচে না আসে, টেক্সট যেন 6 পিটির নিচে না আসে এমনটা বলা হয়ে থাকে। ঠিক আপনার এখানে কম্পোজিশনের ক্ষেত্রে একটা বিষয় আছে, আপনার যদি অ্যাকচুয়াল সাইজ যতটা হয় সেটার ক্ষেত্রে না হয়, আপনার যদি অ্যালাইনমেন্টটা ঠিক না থাকে, আপনার যদি ডিজাইন পোর কোয়ালিটির হয়ে থাকে, এটা মনে হচ্ছে কম্পোজিশনের মধ্যে, এটার মধ্যে এই কারণটা দেখে আপনার ডিজাইনটা অ্যাড করতে পারে। এরপর হচ্ছে রংলি ইউজ টাইপোগ্রাফ। আপনি যদি ভুলভাবে টাইপোগ্রাফ ইউজ করে থাকেন, অর্থাৎ পুরো ডিজাইনগুলো যেখানে আপনার টাইটেলটা রাখার প্রয়োজন সেখানে আপনার টাইটেল নেই, বা এক পাশে আপনি বিশাল একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছেন, বা কোনো পাশে আপনার টেক্সটগুলো অনেক বেশি দিয়ে দিয়েছেন, টাইপোগ্রাফি অর্থাৎ টেক্সটের বিষয় বা এই বিষয়গুলো যদি আপনি ভুলভাবে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা তারা রিজেক্ট করবে। তারপরে যেমন ক্যারেক্টার সেটের বিষয়টা, যেমন আমরা কোথায় বড় রাখতেছি, কোথাও ছোট রাখতেছি, যেমন সবগুলো আপনি বড় করতে যাচ্ছেন, ইলাস্ট্রেটর থেকে যেমন পরপর দুইটা ডাবল টি বড় হাতের আছে, এই ক্যারেক্টার সেটের এই বিষয়গুলো আপনাকে প্রত্যেকটা ঠিকঠাক করে ব্যবহার করতে হবে। এমনকি পাংচুয়েশন, তারপরে গাণিতিক যদি কোনো কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো আপনাকে প্রত্যেকটাই ঠিকঠাক করে রাখতে হবে, এই বিষয়গুলোই সেক্ষেত্রে বলা হচ্ছে। আরেকটা জিনিস, ফন্টের ক্ষেত্রে তারা সাজেশনও একটা দিয়েছে, ফন্ট আমিও আপনাদের সেই ওয়েবসাইটটা দেখাইছি, সেটা হচ্ছে ফন্ট স্কোয়ারেল। ফন্টের জন্য এমনকি তারা উই সাজেস্টেড ইউ ইউজ ফন্ট স্কোয়ারেল সাইট ফর ডাউনলোডিং ফন্টস, তারা সাজেস্ট করতেছে যে আপনি যেন ফন্ট স্কোয়ারেল থেকে ফন্টগুলো ডাউনলোড করেন, যেটা অলরেডি আমরা যেখান থেকে মূলত ফন্টগুলো ডাউনলোড করি, এই যে ফন্ট স্কোয়ারেল এক জায়গায় সেভ করে আছে, যা খুঁজে পাচ্ছি না, যা ফন্ট স্কোয়ারেল থেকে তারা সাজেস্ট করতেছে ফন্টের জন্য। তারপরে আউটডেটেড বিষয়টা অলরেডি ওখানেও ছিল, যেমন 2000 হ্যাপি নিউ ইয়ার 2018 চলে গেছে, এই বিষয়গুলো আপনার অ্যাকসেপ্ট করবে না, যেটা বলা হচ্ছে আউটডেটেড, যেটা টাইম চলে গেছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রংলি ইউজ, অর্থাৎ আপনি একটা কোনো কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু আপনার ডিজাইনের খাতিরে আপনি ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতেছেন, তারপরে যদি সেটা আপনি রংভাবে ব্যবহার করেন, সেটা আপনার রিজেক্ট করবে। এমনকি তারা ইংরেজিটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, সেটাই বলা হয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ বা এমন কিছু যদি ব্যবহার করতে চান আপনি, সেক্ষেত্রে যেমন এখন কি বলছে, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইজ নট অ্যালাউ, আপনার সাধারণত আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না, তারপরেও যেমন বললাম আলাদা কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কিংবা সেক্ষেত্রে যদি এই যে ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে, কিন্তু সেটার ক্ষেত্রে যদি আপনি রংলি ভাবে ইউজ করেন, সেটার ক্ষেত্রেও তারা নিবে না। এরপরে গ্রামার, এর আগেও যেমন বলছিলাম গ্রামারের বিষয়টা, এখানে আপনি যে একটা ফ্লায়ার ডিজাইন করতেছেন, ফ্লায়ার বা ব্রোশার ডিজাইন করতেছেন, ওখানে আপনার যেগুলো এক্সট্রা টেক্সট ভিতরে থাকে, সেই টেক্সটগুলো যেগুলো এক্সাম্পল টেক্সট, সেগুলো যদি আপনি ভুল করে থাকেন বা গ্রামারেরও এদিকে ভুল করে থাকেন, তার জন্য কিন্তু তারা ফ্রি পিক, তারা ডিজাইনগুলো রিজেক্ট করে থাকে। এরপর হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেটটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা ডিজাইন, একই রকম ডিজাইন, সেটাকে ডুপ্লিকেট হালকা কিছু পরিবর্তন করে আপনি ডিজাইনটা করছেন, সেক্ষেত্রে আপনার, বা রিপিটেড, যেমন দ্য রিজন রেফার টু ডুপ্লিকেট অর রিপিটেড ডিজাইন, বা এক্ষেত্রে আপনার ডিজাইনটা তারা অ্যাকসেপ্ট করবে না, এটাই বলা হচ্ছে। বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কোনো একটা বিষয়, হালকা কোনো নির্দিষ্ট কোনো বিষয় আপনি এলিমেন্ট নিয়ে নিয়েছেন, সেটার ক্ষেত্রেও তারা অ্যাকসেপ্ট করবে না ডুপ্লিকেট। প্লাগরিজম বিষয়টা হচ্ছে কি, এটার অর্থটা অনেক ক্ষেত্রে আসে, যদি আমি এখানে প্লাগরিজমের অর্থ করি, এটা হচ্ছে লেখার ক্ষেত্রে মূলত বলা হচ্ছে, লেখার ক্ষেত্রে যেমন লেখা চুরি বা রচনা চুরি, প্লাগরিজম, অর্থাৎ আপনি
লেখার চুরিটাও তারা বলতেছে কোনো একটা টেক্সট থেকে কোথা থেকে সরাসরি আপনি কোনো টেক্সট চুরি করতে পারবেন না। এখানে টেক্সটের যেমন অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে এখানে আপনার অল আর্ট ওয়ার্ক ইউ ক্যান বি মাস্ট বি অরিজিনাল ইওর ওন, অর্থাৎ পুরা আর্ট ওয়ার্কের পুরা আপনার আর্ট বোর্ডের যেটা আপনার অরিজিনাল হতে হবে এবং সেটা যেন আপনার নিজের হয় টেক্সট গুলো, সেটাও বলতেছে। তার মানে এখানে কিন্তু তার টেক্সটের বিষয়েও তারা অনেক বেশি স্ট্রাইক। এমনকি বলতেছে যেটা ওদের ওখানে অলরেডি যেটা ফ্রি পিকে অলরেডি পাবলিশ করা হয়ে গেছে এই ধরনের ডিজাইনগুলো আপনি দিতে পারবেন না। আর ফ্রি পিক এতই বেশি করা যে আপনার অনেকগুলো ডিজাইন অলরেডি পাবলিশ হয়ে গেছে, তারপরেও যদি কারোর সাথে ডিজাইনগুলো মিলে যায় বা কারোর সাথে ডিজাইনগুলো মিলে গেছে তারপরেও আপনার একটা এস্টাবলিশ অ্যাকাউন্টকেও তারা ডিসেবল করে দেয়। অনেকেরই এই ছোটখাটো নিজের অজান্তেই ভুলগুলো করছে, নিজের অজান্তে ভুলগুলো করার পরও তাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্টগুলো অনেকেই ডিসেবল করে দিয়েছে। ফ্রি পিক গ্রুপে জয়েন হয়ে যাবেন, বাংলাদেশ ফ্রি পিক বাংলাদেশ গ্রুপে ফেসবুক দেখবেন যে অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়েছে পরবর্তীতে, ওনার অজান্তেই বা এদিক থেকে কোনোভাবে ডিজাইনগুলো মিলে গেছে সেগুলোর ক্ষেত্রে। যেমন লাইভ ট্রেসিং এর ক্ষেত্রে যেমনটা বললাম, এখানে যদি মাস্ট বি 100% আপনার ওন কনসেপ্ট হতে হবে, অন্য কোনো ইমেজ গুগল থেকে ডাউনলোড করে বা এগুলোর ক্ষেত্রে আপনি করতে পারবেন না। আর এই যে ফটোর ক্ষেত্রে অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ফটো ব্যবহারের অনুমতি দিচ্ছে, যেমন পিএনজি ট্রির ক্ষেত্রে আমরা অন্য কোনো ফটো ব্যবহার করি না শাটারস্টকের ক্ষেত্রে, কিন্তু ফ্রি পিক আপনাকে আপনার ডিজাইনের অনুমতি দিচ্ছে, তবে সেটা হতে হবে ফ্রি কপিরাইট হতে হবে, ফ্রি কপিরাইট ডিজাইন আপনাকে হতে হবে। যেমন এখানে কপিরাইটের কথা বলা হচ্ছে, যেটা ফ্রি কপিরাইট ডিজাইন আপনি ব্যবহার করতে পারেন। এরপরে ট্রেডমার্কের বিষয়টা আসি। ট্রেডমার্কের বিষয়টা যেমন এখানে সরাসরি উল্লেখ করেছে, যেমন অ্যাডোবি, অ্যামাজন এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনি এই ধরনের কোম্পানিগুলো আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না। কিন্তু হাউএভার যাই হোক, দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আইকন অ্যালাউ, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়ার আইকনগুলো কিন্তু এখানে অ্যালাউ আছে, যেটা শাটারস্টকে অ্যালাউ নেই। অর্থাৎ এখানে আপনার আইকনগুলো অ্যালাউ করা হবে, যেমন ফেসবুক, টুইটার এই জাতীয় আইকনগুলো আপনি রাখতে পারবেন, সমস্যা নেই। যেটা কিন্তু আমাদের শাটারস্টকের ক্ষেত্রে সেটা সমস্যা করে। এখানে লিখে দিচ্ছে তারা এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস এর আইকনগুলো তারা অ্যালাউ করবে। যেমন ফেসবুক ওইটাও একটা হতে পারে ব্র্যান্ড, কিন্তু তাদের আইকনগুলো তারা অ্যালাউ করবে, কিন্তু অ্যাডোবি, অ্যামাজন, অ্যাপেল এই ধরনের কোম্পানির আইকনগুলো তারা সরাসরি অ্যালাউ করবে না। কিন্তু আবার যদি এখন আপনি অ্যাপেল ফোনের 12 দিয়ে একটা মকআপ তৈরি করতেছেন, সেক্ষেত্রে আবার সেটা আবার অ্যালাউ করবে, এমনটা যদি হয়ে থাকে। কারণ আপনি নির্দিষ্ট একটা ব্র্যান্ডকে নিয়ে মকআপ তৈরি করতেছেন, যেটা অলরেডি তারা পরবর্তী থেকে বলছে। তারপরে এখানে দেখেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে কোনো ভায়োলেশন করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে এক কথায় আপনি অনৈতিক কোনো কিছু করলে বা আপনার অনৈতিক কোনো কিছু ডিজাইনে থাকলে সেটা আপনার তার অ্যাপ্রুভ করবে না, এমনটাই বলা হচ্ছে। তারপর হচ্ছে ডু নট ইনক্লুড অ্যাট্রিবিউশন। এখানে বিষয়টা যেটা একটু আগে বললাম, আপনার ডিজাইনে যদি কোনো কিছু আপনার ডিজাইনে যদি ইমেজ না থাকেন, ইমেজ নট ইনক্লুড এমন একটা আছে। তারপরে অনেকে ফের কি করে আপনাকে দেখাই, যেগুলো ফ্রি পিকের ডিজাইন, যেটা ফ্রি পিক করতে করা হয়েছে ওটাতে নিচে লেখা থাকে ডিজাইন বাই ফ্রি পিক, এমন একটা টেক্সট লেখা থাকে। আমি দেখাই এখনই, যে ডিজাইনটা ফ্রি পিক করতে করা হয়েছে নিচের দিকে তারা খুব সুন্দর করে লিখে দেয়। এই যেমন এইটা দেখেন, এই ডিজাইনটার ক্ষেত্রে লেখা আছে দেখেন ডিজাইন বাই ফ্রি পিক। অনেকে কি করে না বুঝে নিজের ডিজাইনের মধ্যেও ডিজাইন বাই ফ্রি পিক এই লেখাটা খুব বেশি করে লিখে দেয়, যার কারণে এখানে একটা ওরা খুব কারণ করে লিখে দিচ্ছে এক্সাম্পল আপনি এই ধরনের টেক্সটগুলো লিখতে পারবেন না। যেমন ডিজাইন বাই ফ্রি পিক, আপনি এই ধরনের আপনি আপনারগুলোর মধ্যে আপনার নিজের কোনো ওয়াটারমার্ক সিগনেচার এই জাতীয় কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। এমনকি এক্সাম্পল হিসেবে দিয়েছে যেমন ডিজাইন বাই ফ্রি পিক। ফ্রি পিক তারা তাদের ডিজাইনের ক্ষেত্রে লিখে, কেননা তারা ডিজাইনের এটা হচ্ছে ফ্রি পিক কর্তৃক ডিজাইন করা, এই জন্য তারা লেখে। কিন্তু আপনার তো ফ্রি পিক কর্তৃক ডিজাইন করা নাই, এটা আপনার নিজের ডিজাইন, যেটা আপনি ফ্রি পিকে দিচ্ছেন ফ্রি পিকের মাধ্যমে বিক্রি হওয়া বা এটার একটা কারণের ক্ষেত্রে। আচ্ছা নজরুল ইসলাম ভাই, আপনি তাহলে প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছেন। এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি এটা দিতে পারবেন না। তারপরে ইনভ্যালিড ফাইল, যেমন ইনভ্যালিড ফাইলের মধ্যে একটা ইনভ্যালিড ফাইল ছিল তারিকুল ভাইয়ের, যেমন একবার ওপেন করতেছে দুইবার ওপেন হয়ে যাচ্ছে। এই ধরনের ইনভ্যালিড ফাইল যেটা আপনার এখানে ওপেন হচ্ছে, কিন্তু ফ্রিপিকের ওরা যে কম্পিউটার দিয়ে আপনার ডিজাইনটা চেক করবে সেখানে ওই ডিজাইনটা ওপেন হচ্ছে না কিংবা একাধিকবার ওপেন হচ্ছে, এই ধরনের হলে আপনার সেটা
আর তারা রিজেক্ট করবে। আপনার ডিজাইনটা যদি ভালো হয় কিংবা তারা দেখতে পাচ্ছে না এমনটা যদি আপনার ডিজাইনটা রিজেক্ট করবে। এবার হচ্ছে সেন্ড টু ফ্ল্যাট আইকন। সাধারণত আইকনও কিন্তু আপনার ফ্রিপিকে বিক্রি হয়ে থাকে। যেমন আমরা আইকন ডাউনলোড করে থাকি, ফ্ল্যাট আইকন ছাড়াও ফ্রিপিকের আরো ভিডিওর জন্য বা প্রেজেন্টেশনের জন্য তারা একটা নির্দিষ্ট ওয়েবসাইট, নতুন একটা ওয়েবসাইট খুলছে। বলতেছে আপনি যদি আইকন পাবলিশ করতে চান বা আইকন ডিজাইন করছেন আপনি, সেক্ষেত্রে তারা ফ্ল্যাট আইকনে যাওয়ার জন্য বলতেছে উই বিলিভ দ্যাট ফ্ল্যাট আইকন ইজ মোর সুইটেবল প্ল্যাটফর্ম টু সেন্ড দোজ আইকন। অর্থাৎ আইকন নিয়ে যদি আপনি ডিজাইনগুলো করতেছেন তাহলে সেই আইকনগুলো ফ্রি পিকে না দিয়ে আপনাকে ফ্ল্যাট আইকনে তারা দেওয়ার জন্য অনেকটা সাজেস্ট করতেছে। তারপরে হচ্ছে উই উইল নট অ্যাকসেপ্ট কন্টেন্ট অলরেডি পাবলিশ ইন ফ্ল্যাট আইকন। কিংবা আপনি অলরেডি যেটা ফ্ল্যাট আইকনে কন্ট্রিবিউটর হয়েছেন, ফ্ল্যাট আইকন সেই ডিজাইনটা পাবলিশও করছেন, এমনটা যদি হয় তাহলে কিন্তু সেই আইকনগুলো তারা ফ্রি পিকে নিবে না। তো ফ্রি পিকেও আপনি আইকন ডিজাইন দিতে পারেন, তবে তারা রিকমেন্ডেড করতেছে আইকনের জন্য আপনি ফ্ল্যাট আইকনে গিয়ে আইকনগুলো দিয়ে দেন। তারপরে সেন্ড অ্যাজ এ পিএসডি ফাইল, যেমন ভেক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, সেন্ড অ্যাজ এ পিএসডি ফাইল এই কারণেও আপনার একটা রিজেক্ট করার কারণ হতে পারে। আপনি এমন একটা ডিজাইন করছেন যেটা আপনি ভেক্টর বেস ডিজাইনটা করছেন, কিন্তু সেই ডিজাইনটা আপনি যদি পিএসডি তে করতেন তাহলে বেশি ডাউনলোড হতো বা বেশি পারফেক্ট হতো। এমনটা যদি হয় সেক্ষেত্রে আপনাকে তারা রিজনের ক্ষেত্রে বলে দিবে যে আপনার ডিজাইনটা চলবে, কিন্তু সেটা ভেক্টর না করে আপনি সেটা পিএসডি করেন। বিশেষ করে মকআপের ক্ষেত্রে বলা হয়, যদিও মকআপ সবসময় পিএসডি করা হয়। এজন্য হচ্ছে সেন্ড অ্যাজ এ পিএসডি ফাইল, অর্থাৎ ইপিএস ফাইলটা আপনাকে পিএসডি করে তারা দিতে বলতেছে। এমনটাই, এটাও একটা কার্যকর রিজেকশনের কারণ হতে পারে। সেন্ড অ্যাজ এ ফটো, আপনি একটা কোনো ডিজাইন করছেন যেটা আপনাকে ফটো আকারে তারা আপলোড করতে বলতেছে, এটাই হচ্ছে সেন্ড ফটো এটার ক্ষেত্রে। এরপরে আরো আসি, কম্পারিজন ডাজ নট মেক সিন। আচ্ছা, এটার কারণটা বুঝতে পারতেছি না, এটা একটু দেখে নিই। ওকে, এটা যেটা এখানে খুব সহজেই বলা হয়েছে, যেটা হচ্ছে বিভিন্ন স্টাইল বা নান্দনিক মানদণ্ডের উপস্থিতির কারণে ডিজাইনের উপাদানগুলি বেমানান। অর্থাৎ এটা নিয়েও যে একটু আগে যেমন ওদের কি কি নিয়ম মানতে হবে সেটার ক্ষেত্রে বলা হচ্ছে, আপনি আপনার অনেকগুলো এলিমেন্ট বা উপাদান আপনি ব্যবহার করছেন যেটার কারণে পুরো ডিজাইনটা আপনার নান্দনিক বা সুন্দর দেখাচ্ছে না, সেটার ক্ষেত্রেও তারা ডিজাইনটা রিজেক্ট করবে। আর লাইভ ট্রেস এটা কয়েকবার আসছে, ঠিক ওটাই বলা হচ্ছে 100% আপনার নিজের কনসেপ্ট হতে হবে। তাহলে ইনক্লুড নট ইমেজ লেভেল, এটা অবশ্যই মাস্ট বি আপনাকে দিতে হবে, যেটা আগের বারও তারা বলছিল যে ইমেজ নট ইনক্লুড, আপনার ডিজাইনে যদি ইমেজ থাকে তাহলে ইমেজ নট ইনক্লুড এটা আপনাকে মাস্ট বি লিখে দিতে হবে। যদি না লিখে দেন সেক্ষেত্রে ডিজাইনটা আপনার অ্যাপ্রুভ করবে না। কিন্তু যেমন আমাদের পিএনজি ট্রি বা শাটারস্টকের ক্ষেত্রে এটা দিতে হতো না, কিন্তু ফ্রিপিকের ক্ষেত্রে এটা আপনাকে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ইমেজ ইনক্লুডিং ইপিএস, অর্থাৎ ইপিএস এর মধ্যে আপনি কোনো কিছুই ইমেজ রাখতে পারবেন না। ফটোগ্রাফিক জাতীয় আপনার মেইন যে ফাইলটা আছে সেটাতে আপনি ইমেজ রাখতে পারবেন না, সেটা আপনার সম্পূর্ণ আপনার ভেক্টর ফাইল হতে হবে, যেটা এখানে বলা হচ্ছে 100% যেটা আপনার ভেক্টর ফাইল হতে হবে, এবং প্রিভিউর ক্ষেত্রে যেন এটা প্রিভিউ হয়। তারপর কালার প্লেট নিয়েও অনেকে ডিজাইন করে থাকে। কালার প্লেটের ক্ষেত্রে আপনাকে ভালোভাবে ডিজাইনটা করতে হবে। কালার প্লেটেরটাও যদি এখানে বলা হয়নি, এখানে মূলত আপনার কম্পোজিশন ডাজ নট ম্যাচ উইথ রিডিউস থিম। ওকে, এমনটা যদি হয় আপনার যে ডিজাইনটা করছেন, যেমনটা রাকিবুল ভাইয়ের ক্ষেত্রে এই রিজেকশনটা করা হয়েছিল মেইনলি একদিক থেকে, যে আপনার ডিজাইনটা দেখতে একরকম প্রিভিউ ইমেজে এবং ফাইলটা ওপেন করার পর সেটা দেখতে আরেক রকম। এমনটা যদি হয়, কিংবা কালার আপনার প্রিভিউ ইমেজে একরকম আর মেইন ফাইলে আপনার কালারটা আরেক রকম, এই ধরনের যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করবে না। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রিভিউ ইমেজের ডিজাইনটা ঠিক যেমনটা দেখা যায় ঠিক তেমনটাই যেন আপনার ডিজাইনটা হয় আপনার ইপিএস ফাইলটা, এটা একটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। তবে ফটোশপের ক্ষেত্রে কিন্তু এমনটা না। ফটোশপের ক্ষেত্রে আপনি মকআপে আলাদা ডিজাইন রাখতে পারবেন, কিন্তু ইপিএস এর ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে আপনার যেমন ডিজাইনটা আপনি প্রিভিউ ইমেজে দেখাচ্ছেন হুবহু ঠিক যেন তেমনটাই যেন আপনার ডিজাইনটা হয়ে থাকে। তবে গ্রুপ ইন সেট, এখানে আপনার সেটগুলো প্রত্যেকটা পারফেক্ট ভাবে গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে, যেমন ইওর রিসোর্স কম্পোজিশন ইজ সিম্পল, যদি আপনার ডিজাইনটা সিম্পল হয় যেমন এর আগে ক্ষেত্রে বলছিলাম, সেটা গ্রুপ বেস আপনি পাবলিশ করতে পারেন, এটাও এর আগে বলা হয়েছে।
যেটা লোগো হতে পারে বা কিংবা ছোট ছোট বিষয়গুলো হতে পারে। আচ্ছা, প্রিভিউ ইমেজ রিলেটেড এদিকে তেমন গুরুত্বপূর্ণ নেই, এই জিনিসটা এখন গুরুত্বপূর্ণ সবার শেষেরটা, এটা গুরুত্বপূর্ণ নন এডিটেবল টেক্সট। যেমন ফ্রি পিকের ক্ষেত্রে বা শাটার স্টকের ক্ষেত্রে টেক্সটগুলো আউটলাইন করে দেওয়া হচ্ছে, ফ্রি পিকের ক্ষেত্রে আপনাকে টেক্সটগুলো আউটলাইন করার প্রয়োজন নেই, বরঞ্চ আপনি যদি টেক্সটগুলো আউটলাইন করে ফেলেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা তারা অ্যাপ্রুভ করবে না। এখানে আপনার টেক্সটগুলো আউটলাইন করার জন্য না করার কথা বলছে, দ্য টেক্সট ইনক্লুডস ইন দ্য রিসোর্স ইজ আউটলাইটেড বা রাস্টারাইজ। আপনি যদি টেক্সটগুলো আউটলাইন করে ফেলেন বা রাস্টারাইজ করে ফেলেন সেক্ষেত্রে আপনার টেক্সটটা আপনার ফাইলটা অ্যাপ্রুভ করা হবে না। তবে শুরুর দিকে যখন ফ্রি পিক শুরুর দিকে আসে তখন ফ্রি পিকেও তারা টেক্সটগুলো কিন্তু আউটলাইন করে ফেলতো, কিন্তু বর্তমানে লাস্ট আপডেট অনুযায়ী ফ্রি পিক তারা তাদের টেক্সট বা এগুলো কিন্তু আউটলাইন করতে না করতেছে, এবং আপনি আউটলাইন করলে আপনার ডিজাইনটা বরঞ্চ তারা রিজেক্ট করবে। কেন আউটলাইন করলে তারা সহজে এডিট করতে পারবে না। এই হচ্ছে ফ্রি পিকের আপনার ইপিএস এর ডিজাইন। আর যদি এখন ফটোশপের ক্ষেত্রে যান, যেমন এটা হচ্ছে ভেক্টর রিজন, আমি যদি ফটোশপের ক্ষেত্রে যাই, ফটোশপের ক্ষেত্রেও প্রায় সেম জিনিসগুলোই আপনি পাবেন, অর্থাৎ পিএসডি ফাইলের ক্ষেত্রে প্রায় সেম জিনিসগুলোই ফটোশপের ক্ষেত্রে। তবে আপনাকে এই যে বললাম মকআপটা সিমিলার না হলেও চলবে, আর বাকি এখানে যে বিষয়গুলো আছে এগুলা প্রায় সবগুলাই আপনার সেম, যে কালার প্লেট থেকে শুরু করে বা যে যে বিষয়গুলো আছে। এখানে আরেকটা জিনিস লেয়ার অ্যারেঞ্জমেন্ট, এই জিনিসটা ছিল না, এখানেও আপনার লেয়ারগুলো খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। যেমন নট এডিটেবল টেক্সট সেটাকে রাস্টার করে ফেলেন, মোটামুটি সব জিনিসগুলোই আপনার একই রকম। এদিকে যে বিষয়গুলো বলা হচ্ছে এগুলাই হচ্ছে আপনার ফ্রি পিকের ডিজাইনের নিয়ম বা রুলস। তাছাড়া এদিকে আমরা যেভাবে প্রেজেন্টেশন করি শাটার স্টকে বা এগুলোর ক্ষেত্রে বাকিগুলো সব সিমিলার হচ্ছে। আই থিঙ্ক যারা যারা পরবর্তীতে ফ্রি পিকে ফাইল দিতে যাচ্ছেন তাদের জন্য একটা হলো সাহায্য বা হেল্প হবে আর কি। তো তারিকুল ভাই, আই থিঙ্ক এখন আপনার ফ্রি পিকের জন্য ফাইল রেডি করতে পারবেন আপনি। জি ভাই, আমার 5 বছর অভিজ্ঞতা লাগবে অ্যাপ্লাই করতে গেলে ভাই। এইটাই আর কি, ফ্রি পিক অনেক বেশি করা বা নিয়মগুলা তারা আরো সময়ের সাথে সাথে তারা তাদের নিয়মগুলো তারা আপডেট করতেই থাকে। ভাই এখানে তো কপি করার কোনো মানে ওয়েই দেখি না, দেখা যায় কিসের? একবারে হ্যাঁ ডুপ্লিকেট যে কোনো হ্যাঁ ভাই, যে কোনো ডিজাইন দিকে কপি করা কোনো ওই রাখতে পারবে না, এমনকি তারা যে যেমন বললাম রিবন বা অন্যান্য ছোট ছোট বিষয়গুলো সেগুলোও বলছে সেগুলো যেন আপনার ওন কনসেপ্ট হয়, অন্য কোনো খান থেকে আপনি নিতে পারবেন না। তো এটাই, আমি তাহলে ক্লাসের ভিডিওটা সেভ করে ফেলি।